শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের। আজকে আমরা একদম লাস্ট এপিসোডে চলে এসেছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পারস্পরিক যে বাণিজ্য চুক্তি এবং নিষিদ্ধ বাণিজ্য চুক্তি, যেটা গোপন বাণিজ্য চুক্তি, যার মাধ্যমে বাংলাদেশকে গোলাম বানানোর পায়তারা চলছে এই ইউনুস রেজিমের মাধ্যমে। এই লাস্ট এপিসোডে আমরা এখন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমি সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি, কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড হচ্ছে এটা। এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এই এপিসোডটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এপিসোড দেখবেন, যাতে বাংলাদেশকে বাঁচাতে আপনারা অবদান রাখতে পারেন। আমি এখন যেতে যাচ্ছি অনুচ্ছেদ ডিজিটাল বাণিজ্য প্রযুক্তি চুক্তি। এখানে যে পয়েন্টগুলো বলা হয়েছে আমি একটু পড়ে যাব, তারপর আমি প্রশ্নটা করব। আসলে জানতে হবে যে আসলে কি কি কথা হচ্ছে। 1 নম্বর পয়েন্টে আছে গ্লোবাল ক্রস বর্ডার প্রাইভেসি রুলস। গ্লোবাল প্রাইভেসি রিকগনিশন প্রসেসের সিস্টেমের সার্টিফিকেশন বৈধ হিসেবে স্বীকৃতি দেবে। এটা বাংলাদেশের আইনি কাঠামোতে অধীনে তথ্য আদান প্রদান সহজ করবে, ব্যক্তিগত তথ্য সুরক্ষা করবে এবং আইন মেনে চলার খরচ কমাবে। 2 নম্বর পয়েন্টে যেটা বলছে বাংলাদেশ স্টেক হোল্ডার, এগুলো আসলে রেগুলার পয়েন্ট, আমি এটা বলতে চাই না। যেখানে ব্যত্যয় ঘটেছে সেই জায়গাটা আমি বলতে চাই। বাংলাদেশ 2011 সালে ডিজিটাল সামাজিক মাধ্যম ওভার দ্য টপ মানে ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কিত বিধিমালা সংশোধন ও বাতিল করবে, যেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড পরিষেবার ট্রেসেবিলিটি এবং বাধ্যবাধকতা বাতিল করা যায়। সরবরাহকারীকে এনক্রিপশন কি সরকারের কাছে হস্তান্তর বাধ্যতামূলক বাতিল হয়। মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষা দেওয়া যায়। এটা ভালো জিনিস হতে পারে। 5 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে গিগাহার্টজ স্পেকট্রাম ব্র্যান্ডের উপর 600 থেকে 700 মেগাহার্টজ খুলে দেবে লাইসেন্স মুক্ত ওয়্যারলেস রেডিও লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তির জন্য, বিশেষ করে লো পাওয়ার ইনডোর মানে এলপি এর ক্ষেত্রে এবং ভেরি লো পাওয়ার ভিএলপি এর ডিভাইসের শ্রেণীর জন্য। এবং এর সাথে সাথে আরেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে পরবর্তী প্যারাতে আমরা যদি যাই, সেখানে আপনি দেখবেন রুলস অফ অরিজিনে যদি এখানে কথা আসে, রুলস অফ অরিজিনের দ্বিতীয় পয়েন্টে যেটা বলা হয়েছে দেখেন খুব স্পষ্ট, বাংলাদেশ চীনা ডিজিটাল লজিস্টিক প্ল্যাটফর্ম বিশেষ করে লংডিং এর ব্যবহার নিষিদ্ধ করবে, যাতে বন্দর টার্মিনাল লজিস্টিক ট্র্যাকিং নেটওয়ার্ক এবং বাণিজ্যিক জাহাজ বহর অন্তর্ভুক্ত থাকে। এরপরে আপনি দেখেন এখানে বাংলাদেশের 4 নম্বর পয়েন্টে বাংলাদেশ শুল্ক লেনদেন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ শেয়ার করে, বিশেষ করে মার্কিং উচ্চভিত্তিক মার্কিং নিয়ন্ত্রিত পণ্য সম্পর্কিত, যাতে মার্কিং কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ লেনদেন শনাক্ত করা যায়। তার মানে আমাদেরকে আমাদের তথ্যগুলো মার্কিনীদের দিয়ে দিতে হবে। 5 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে বাংলাদেশ রপ্তানি নিয়ন্ত্রণ সংস্থা প্রয়োগ প্রক্রিয়া গড়ে তুলবে। এতে থাকবে 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে প্রয়োগ কার্যক্রমে অংশগ্রহণ যেখানে প্রাসঙ্গিক। এছাড়া বাংলাদেশ তথ্য ভাগাভাগি করবে যখন লঙ্ঘন হয়ে ঘটেছে বলে সন্দেহ করবে, এন্ড টু এন্ড চেক তদন্ত সহযোগিতা করবে। মানে বাংলাদেশ তার সমস্ত তথ্য আমেরিকার সাথে শেয়ার করবে। এখন ডিজিটাল যে চুক্তিটা এখানে আসতেছে বা ডিজিটাল তথ্য নিরাপত্তার যে বিষয়টা আসতেছে, আপনি দেখলেন আমি প্রথমে প্রফেসর আরিফের কাছে যেতে চাই। মানে এই আমাদের যেমন সমস্ত তথ্য তাদেরকে দিয়ে দিতে হবে এবং চায়নাকে তারা বিভিন্ন মাধ্যম যেখানে চায়নাকে তারা বর্জন করার কথা হচ্ছে, এর মাধ্যমে এখানে ভূ রাজনৈতিক যে টেনশন এবং বাংলাদেশের যে ক্ষতিকর প্রভাব সেটার মাত্রাটা কতটুকু হতে পারে, আপনি যদি একটু ব্রিফিং করেন। প্রফেসর আরিফ। জি জি, আমি এখানে বেশ কয়েকটা জিনিস আমাদের নজরে আসছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটা আমাদের ম্যাস কমিউনিকেশন প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম হোক কিংবা লজিস্টিক প্ল্যাটফর্ম হোক, সবগুলোর নিয়ন্ত্রণ যদি একটা পরাশক্তি কন্ট্রোল করে নেয়, তাহলে তো ব্যাপারটা এমনই হয়ে গেল যে বাংলাদেশের যে ইনস্টেবিলিটি, এটা তৈরির এই যে পোলারাইজেশন, যে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা এই আপনার অন্যান্য যে সোশ্যাল মাধ্যমগুলো আছে, সেখানে তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে। তারা চাইলে বিভিন্ন রকম ইনস্টেবিলিটি তৈরি করতে পারবে এবং ইনস্টেবিলিটি তৈরি হলে দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে যাবে এবং তখন লোন নিতে বাধ্য হবে এবং লোনটা নিতে হবে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে। তাহলে তাদের উন্নয়ন হবে, বাংলাদেশের থেকে তাদের দেশে থেকে ইনফ্লেশনটা আমাদের দেশে এক্সপোর্ট হবে এবং আমাদের দেশ থেকে ক্যাপিটাল তাদের ব্যাংকের হাতে চলে যাবে। আচ্ছা, এই গেল এক। দুই হচ্ছে, সাধারণত অনেকে জানে না যে পৃথিবীতে আমেরিকার যে মেইন ইনকাম সোর্স হচ্ছে ইন্স্যুরেন্স, শিপিং ইন্স্যুরেন্স কর্পোরেশন। যে পৃথিবীর যত শিপিং ইন্স্যুরেন্স হয় তার 90% আমেরিকা কন্ট্রোল করে এবং এটা কন্ট্রোলের মাধ্যমে এই যে ফ্রি ট্রেড, মানে আপনার যে গ্লোবাল যে ফ্রি ট্রেড, এই ফ্রি ট্রেডটার কারণে যেটা হয় যে সারা পৃথিবীতে যে যত বাণিজ্য হয়, আন্তঃবাণিজ্য, এই আন্তঃবাণিজ্যর সম্পূর্ণ কন্ট্রোল আমেরিকা হাতে। যত শিপমেন্ট হয়, শিপমেন্টে যদি 30% কস্ট যদি শিপিং ইন্স্যুরেন্সের যায়, তাহলে ওই শিপিং ইন্স্যুরেন্সের কোম্পানির হাতে কিন্তু ওই শিপিং কর্পোরেশন গুলো, শিপিং লজিস্টিক গুলো কন্ট্রোল চলে যায়। এটা কারণ আমি একটা শিপ যদি 250 কোটি টাকার একটা পণ্য আনি, তার ভিতরে 65 কোটি টাকা তার ইন্স্যুরেন্স থাকে। তার মানে
30% যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করতে হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিয়ন্ত্রণেই এবং ওদের ওনারশিপে সাধারণত শিপিং কর্পোরেশন গুলো করতে হয়। তো তাহলে যেটা হবে যে এই অঞ্চলে যে এই এশিয়া প্যাসিফিক জোনে যে কিছু লিবারাল যে শিপিং কর্পোরেশন যারা নাকি একটু লিবারেট হতে চাচ্ছিল যে আমেরিকা থেকে, যে চায়না এবং রাশিয়া এবং এই ভারত এবং আমাদের যারা এশিয়া প্যাসিফিক জোন তারা নিজস্ব অর্থায়নে তারা ইন্স্যুরেন্স এবং নিজস্ব অর্থায়নে করতেছিল, সেটা থেকে তারা ব্যাহত হবে এবং সম্পূর্ণ এই রিজিয়নের শিপিং কন্ট্রোলটাও আমেরিকার হাতে চলে যাবে। এবং এই শিপিং ইন্স্যুরেন্সের মাধ্যমে যেহেতু ওরা আমেরিকার মেইন ইনকাম হয়, এই কারণেই কিন্তু ওরা ইন্স্যুরেন্স দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে মিলিটারি বেস করে, কারণ মিলিটারি বেস এর মাধ্যমে কিন্তু ওরা ইন্স্যুরেন্সটা দেয় যে হ্যাঁ এখানে শিপিং এর কোন রকম ঝুঁকি থাকলে ওই মিলিটারি বেস কন্ট্রোল করে। এই মিলিটারি বেস এক্সপেনশনের মেইন রিজন হচ্ছে এই শিপিং ইন্স্যুরেন্স, এবং এইটার মাধ্যমেই ওদের সারা বিশ্বের সব জিডিপির 30% আমেরিকার কাছে চলে যায়। আর এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ফাইন্যান্স হচ্ছে ব্রিটিশ ব্যাংক আর কি, কারণ সারা বিশ্বের জিডিপি যদি 120 ট্রিলিয়ন হয়, তার 80 ট্রিলিয়ন ডলারে হচ্ছে ব্রিটিশ যত অফশোর ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আছে, যে দুবাই, সিঙ্গাপুর, হংকং কিংবা ভার্জিন আইল্যান্ড, এইসব জায়গায় থাকে আর কি। ধন্যবাদ আপনাকে। জি, আমি একটু সম্পূরক প্রশ্ন, সেটা হলো যে গিগাহার্টসের যে ব্যাপারটা যেটা বলা হয়েছে যে লাইসেন্স মুক্ত করে দিবে, এবং সেটা হচ্ছে এলপি এর ক্ষেত্রে এবং বিএলপির ক্ষেত্রে, এটার মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব কতটুকু লঙ্ঘিত হবে? এখন গিগাহার্টজ এর যে এটা যদি মানে এআই এর আওতাভুক্ত করে দেওয়া হয়, তাহলে আপনার যে এটা রেগুলেশন করবে হচ্ছে আমেরিকান কর্পোরেশন গুলো। তাহলে এখন আমেরিকান কর্পোরেশন গুলো যদি বলে যে এই ধরনের কন্টেন্ট, এই ধরনের কোনো কিছু কমিউনিকেশন, ম্যাস কমিউনিকেশন থাকা যাবে না, তাহলে যেটা হবে যে আমাদের যে সোশ্যাল কমিউনিকেশন গুলো ওদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা কিভাবে কথা বলবো, আমরা কিভাবে ভাববো, আমরা কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা বক্তব্য রাখবো, মন্তব্য রাখবো, সবকিছুই ওদের নিয়ন্ত্রণে থাকবে। কারণ কোনো কন্টেন্ট ওদের আওতার বাইরে গেলে এটা ওরা অবজেকশন দিলে এটা ওরা টেক ওভার করে নিতে পারবে, কিংবা এটা টেক অফ করে নিতে হবে কন্টেন্টটা। জি, ধন্যবাদ। জনাব জনাব শেখ ফরিদ, আপনি শুনলেন ভয়াবহ অবস্থা, সবকিছু কন্ট্রোলে নেওয়ার জন্য বাংলাদেশের ভবিষ্যৎ কি মনে হচ্ছে আপনার কাছে? আমি খুব কম বয়স থেকে রাজনীতির সাথে জড়িত। একটা জিনিস শিখেছিলাম যে রাজনীতি অর্থনীতিকে কন্ট্রোল করে, বা অর্থনীতি রাজনীতিকে। কিন্তু এখন আমি দেখতেছি যে অর্থনীতি সবকিছু কন্ট্রোল করতেছে। আমি এইখানে আমরা এর আগের এপিসোডেই আমরা এই প্রফেসর আরিফ খানকে বলতে যা শুনলাম, বাংলাদেশ ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব, যে নদী শুকিয়ে যায় বা নদীতে বন্যা হয়, এর সাথে অর্থনীতি খুঁজে পেলাম। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই বেসগুলো, এই মার্কিন বেস বা যে কোনো দেশই যখন বেসগুলো করে, ঘাঁটিগুলো করে, এর সাথে সম্পর্কটা অর্থনীতির। আমি নিশ্চিত যে মিস্টার প্রফেসর খান একজন কমিউনিস্ট নন। এটা যদি আমি ফরিদ বলতাম, আমাকে কমিউনিস্ট বলে গালি দেওয়া হতো, বা কেউ বললে তাকে কমিউনিস্ট মনে করা হবে। আমি আরিফ খান সম্পর্কে জেনেছি, তিনি কমিউনিস্ট নন। তিনি তত্ত্ব এবং তার গবেষণা তুলে ধরেছেন। আমি মনে করি তার এই গবেষণাগুলো শুধু বাংলাদেশের জনগণ না, ভারত পাকিস্তানের জনগণ, এই যে এখানে পৃথিবীর প্রায় 1/3 মানুষ বাস করে এই অঞ্চলে, তাদের জন্য কাজে দিবে, আমাদের তো কাজে দিবেই। এবং আমি মনে করি তার এই গবেষণা পৃথিবীর জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি যে কথাটা বললেন যে এই যে বাংলাদেশের সাথে যে চুক্তি, আমি অর্থনীতি তো এত বুঝি না, আমি হয়তো তার ছাত্র হওয়ার উপযুক্ত, সম্ভবত এমনকি কোনো ক্ষেত্রে ছাত্র হইতে পারবো না। একটা জিনিস আমি দেখলাম যে পৃথিবীর এই ইন্স্যুরেন্স গুলো নিয়ন্ত্রণ করতেছে, মানে বাণিজ্যিক যে ইন্স্যুরেন্স, এগুলো তারাই নিয়ন্ত্রণ করতেছে। অর্থাৎ আমাদের সব জায়গাতে ওই যে আমাদের লোকাল ভাষায় বলে কম দিয়ে ফাও দেওয়া হইতেছে আমাদের। আমরা তো এই যে বাণিজ্যের ভিতরে যে বাণিজ্য, এগুলো তো আমরা জানতাম না। আমরা তো শুধু মনে করি যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো, সেটা আমেরিকা হোক, রাশিয়া হোক, চায়না হোক, সেটা ব্রিটেন হোক, তিনি যে দেশে বাস করেন, অথবা ফ্রান্স হোক, মানে আমরা তো আগে জানতাম যে এরা শুধু সরকার পরিবর্তন করে। কিন্তু আমরা প্রফেসর আরিফ খানের মানে গবেষণায় আমরা পাচ্ছি, আমরা বুঝতে পারলাম এটা একেবারে তিনি খুব সাধারণভাবে, আমার মনে হয় তিনি যেটা বলেছেন, এটা গ্রামের একজন কৃষক, একজন শ্রমিকও তার এই ভাষা বুঝবে, একজন সাধারণ দোকানদার। আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে আপনি ইউনিভার্সিটির ক্লাস রেখে জনগণকে বুঝাতে আসছেন, এবং আমরা এটার সুফল পাবো। জি, আমি একটু লাস্ট এপিসোডে লাস্ট প্যারাতে আসতে চাচ্ছি। বাণিজ্যিক বিবেচনা সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরিদ ভাই।
এবং প্রফেসর আরিফ। এখানে পয়েন্টগুলো আমি তুলে ধরছি একটা একটা করে, এটা বাংলায় তুলে ধরছি। 1 নম্বর পয়েন্ট, বাংলাদেশ মার্কিং সরঞ্জামের ক্রয় বৃদ্ধি করবে। বাংলাদেশ মার্কিং সরঞ্জামের ক্রয় বৃদ্ধি করবে এবং চীনের সামরিক সরঞ্জাম কমাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বাংলাদেশ তার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বিমান পরিবহন কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশের বেসামরিক বিমান যন্ত্রাংশ এবং সেবার ক্রয় বৃদ্ধি করবে, যেটা আমরা অলরেডি দেখেছি 26টা বিমান, বোয়িং বিমান কেনার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। এবং আপনি প্রথম পর্যায়ে যেটা বলেছি আমরা, চীনের সামরিক সরঞ্জাম কমে, তার মানে এই যে মাইলস্টোনে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটা কিন্তু চীনের বিমান, তার মানে চীনের বিমানকে কমানোর জন্য কি এই প্রসেস কিনা, এইটা একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে দেখেন কি বলা হচ্ছে, বাংলাদেশ মার্কিন জ্বালানি ক্রয় নিশ্চিত করবে যার মধ্যে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস মানে এলএনজি জন্য দীর্ঘমেয়াদী চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। 4 নম্বর, বাংলাদেশ তার সরকারি সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক কর্মসূচির জন্য মার্কিন গমের ক্রয় বৃদ্ধি করবে। 5 নম্বর, বাংলাদেশ সামরিক সরকার স্কুলগুলোর জন্য মার্কিন সয়াবিন তেলের ক্রয় বৃদ্ধি করার চেষ্টা করবে। মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বে সয়াবিন সংরক্ষণের জন্য সিলো এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ করবে। তাহলে আমি একটা একটা পয়েন্ট আসি যে এখন দেখেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আপনি বিমান হামলা হতে শুরু করে বিমান বিধ্বংস হতে শুরু করে প্রত্যেকটা জিনিসের সাথে কি এই চুক্তি সংযুক্ত আছে কি না আমার প্রশ্ন থেকে যাবে। কারণ হচ্ছে যে চায়নার বিমান কমানোর কথা বলা হয়েছে সেই জন্য চায়নার বিমান বিধ্বংস করা হয়েছে কিনা। 2 নম্বর হচ্ছে যে এই আমেরিকার সাথে চুক্তি বা এই যে ট্যাক্স নির্ধারণ করা হয়েছে 35% এক্সট্রা, এটা হচ্ছে ওদের বিমান কেনার জন্য। এবং অলরেডি দেখেন আমরা কিন্তু গমের চুক্তি করেছি তাদের থেকে গমানোর জন্য। এবং এছাড়াও যেটা বলা হচ্ছে যে এলএনজি আমরা নিজেরা খরচ করে অবকাঠামো শেখ হাসিনা তৈরি করছে, সেই অবকাঠামো করার পরে সেই ব্যবসা পুরোটাই আমেরিকা নেবে এবং অধিক দামে তাদের কাছ থেকে কিনে আমাদেরকে, আমরা সক্ষমতা তৈরি করেছি, এখন সেটাকে ব্যবসা করবে আমেরিকা। ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমরা ডেভেলপ করেছি। তারপরে যেটা হয়েছে, স্কুল কলেজ বা যে রেশন দিবে সেই রেশনের যে সোয়াবিন তেলটাও আমেরিকা থেকে নিতে হবে এবং বেশি দামে নিতে হবে। তাহলে জনাব আরিফ খান, মানে আমরা গোলামির কি সর্বশেষ পর্যায়ে, মানে আমাদের হাতে আমাদের কিছুই আর থাকতেছে না। দেখেন মানে এই মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা, আপনি কি মনে হয় যে এই দুর্ঘটনাও এই চুক্তির একটা অংশের বাস্তবায়ন? এটা তো বোঝার আর বাকি নেই, কারণ এত বছর ধরে বাংলাদেশে বিমান ট্রেনিং হচ্ছে এবং বিমান ট্রেনিংটা ঢাকাতেই সবসময় হয়েছে, কিন্তু উত্তরার কাছে 3টা নদী, একটা হচ্ছে 500 মিটার দূরে মাত্র, সেটা হচ্ছে তুরাগ নদী, একটা বিরলি, একটা হচ্ছে টঙ্গী, এই কি বলে আশুলিয়া নদী, সে একটা হচ্ছে 800 মিটার দূরে, আর মাত্র 1200 মিটার দূরে, সেটা হচ্ছে বিরলিয়া নদী। এবং উচ্চ অ্যালটিটিউড থেকে যদি কোনো একটা বিমান নামে, সাধারণত উচ্চ অ্যালটিটিউড থেকে সামান্য একটু ডান বাম হলে কিন্তু এটা অনেক দূরে চলে যায়। হ্যাঁ, উপর থেকে যদি একটা দিক নির্দেশনা সামান্য একটু পরিবর্তন করা হয়, তাহলে নিচে আস্তে আস্তে মধ্যাকর্ষণ শক্তির কারণে এটা অনেক দূরে চলে যাচ্ছে। সেটা কিন্তু একটু সামান্য ম্যানুভার করলে কিন্তু এটা কয়েকশো মিটার দূরে চলে যেত। সেখানে যে কোনো একটা নদীতে তারা কিন্তু ক্র্যাশ করতে পারতো, কিন্তু তারা এটা না করে এটা পাবলিক জোনে করেছে এবং এটা খুবই লাস্ট মোমেন্ট পর্যন্ত সে বিমানটাকে মানে ডিরেকশন মেনটেন রাখার জন্য লাস্ট মোমেন্ট পর্যন্ত সেই ইজেকশন করে, শেষ মোমেন্টে সেই ইজেকশন করেছে। তো এইটা থেকে কি আমি জানা নেই এটা কেন করা হয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে বেশ কয়েকদিন মানে গত 11 মাস ধরে বলা হচ্ছিল যে চায়না থেকে বিমান কেনা হবে, কিন্তু চায়না হয়তোবা এই জেটেন্সি দেয়নি, কারণ চায়না থেকে বিমান এনে লালমনিরহাটে বিমান এয়ারবেস করে সেখান থেকে ভারতকে খোঁচানো, যে ভারত বিদেশি যে ব্যবসাটা কি আইএমএফ এর দালালির ব্যবসাটা, সেটা করা সম্ভব হয়নি। পরে তারা দেখছে যে শোনা যাচ্ছে যে আমেরিকান যে ফাইটার জেট F-16 এটা পাকিস্তান নাকি দেওয়ার সম্ভাবনা আছে। এবং এর মধ্যে খলিল সাহেবকে দেখা গেছে কাতারে মিটিং করতে আমেরিকান চার্জ দি অ্যাফেয়ারের সাথে, এবং সেখানে জামাত ইসলামের একজন নেতাও ছিলেন। এবং তারপরে খলিল যখন ব্রিটেনে গেলেন, তারেক সাহেব তার খুব বসে প্রশংসা করলেন, কারণ তখনই আইএমএফ হঠাৎ অল অফ আ সাডেন $1.5 বিলিয়ন ইনস্টলমেন্ট দিয়ে দিল, যেটা নাকি 3বার আমাদের অডিটে ফেল করা সত্ত্বেও দেওয়া হয়নি, কিন্তু হঠাৎ এখন অডিট ছাড়াই দিয়ে দিল। তো এই $1.5 বিলিয়ন অলরেডি $900 মিলিয়ন দিয়ে তো ব্রিটেন থেকে রাডার সিস্টেম আনা হয়েছে এই লালমনিরহাটে বসানোর জন্য। আবার বিশ্ব ব্যাংক থেকে $750 মিলিয়ন বিশ্ব ব্যাংক দিয়েছে। সাধারণত আইএমএফ হচ্ছে ইউরোপ নিয়ন্ত্রিত এবং ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে আমেরিকা নিয়ন্ত্রিত। এখন তাহলে কি 750, ব্রিটেন যেহেতু ইউরোপ নিয়ন্ত্রিত আইএমএফ এর টাকাটা উসুল করে নিয়েছে, এখন তাহলে কি দেখা যাচ্ছে যে তাহলে $750 মিলিয়ন যেটা বিশ্ব ব্যাংক আমেরিকান নিয়ন্ত্রণ, তারা কি এটা ওই বাংলাদেশের মানুষের উপর পার হেড যে লোনটা রেখে সেই লোনের টাকা দিয়ে তারা
আমাদেরকে থেকে এই অস্ত্র কিনিয়ে নেবে আমাদেরকে দিয়ে, যেটা হচ্ছে অথবা কোনো পঞ্চম প্রযুক্তি কিংবা 4.5 মানে 4.5 প্রযুক্তির কোন একটা যুদ্ধ বিমান কিনাবে, এবং সেটা হতে পারে তার কি হতে পারে পাকিস্তানের যে F-16। এখন অনেকেই কিন্তু ধোকা খেয়ে যায় যে আল জাজিরা কিংবা কাতার এরা মানে একটা মুসলিম কান্ট্রি, কিন্তু অনেকে জানে না যে যখন আরামকো স্টেট কন্ট্রোলে নিয়ে যায়, আরামকো যখন সৌদি আরব তাদের স্টেট কন্ট্রোলে নিয়ে যায়, তখন আমেরিকাকে চলে যেতে বলা হয় সৌদি থেকে। তারা কিন্তু চলে যাওয়ার সময় কাতার তাদেরকে বলে যে তোমরা কাতারে ঘাঁটি তৈরি করো, কারণ না হলে সৌদি আরব যেহেতু কাতার যেহেতু সৌদি আরবের অংশ ছিল, সৌদি আরব কাতারকে নিয়ন্ত্রণ নিতে পারে। সেই কারণে সিআইএ এর সবচেয়ে বড় হেডকোয়ার্টার হচ্ছে দোহাতে, এবং আল জাজিরা ইটসেলফ ইটস ওয়ান অফ দি টুল অফ সিআইএ। এবং সবচেয়ে বড় নেটওয়ার্ক ঘাঁটি কিন্তু ইউরোপে কোনো দেশে না, সবচেয়ে বড় নেটওয়ার্ক ঘাঁটি হচ্ছে তুরস্কে। কারণ তুরস্কর বসফরাস প্রণালী দিয়ে হচ্ছে রাশিয়ার সব শিপমেন্ট হয়, রাশিয়ার যে কৃষ্ণ সাগর দিয়ে যত শিপ বের হয় এটা তুরস্কর বসফরাস প্রণালী দিয়ে বের হয়, এবং এই কারণেই তুরস্ক যেমন রাশিয়া যেন ওদের বসফরাস প্রণালী নিয়ন্ত্রণে না নেয়, সেই কারণে তুরস্ক নেটোতে যুক্ত হয়েছে। ঠিক তেমনি নেটোর সবচেয়ে বড় ঘাঁটি তুরস্কই করেছে। এখন যদি আপনারা তুরস্কর ফাইটার জেট যদি মনে করেন যে এটা মুসলিম কান্ট্রির ফাইটার জেট, তাহলে কিন্তু এটা একটা ধোকা হবে, কারণ তুরস্ক হচ্ছে নেটোর সবচেয়ে শক্তিশালী একটা দেশ, এবং তুরস্ক যদি কোন রকমের চক্রান্ত করে যে ভারত বাংলাদেশকে সহায়তা করলে ভারতের এগেনস্টে কেস দিবে, মানে সেই কারণে ভারত বাংলাদেশকে সহায়তা করতে পারছে না এখন। তো তাহলে তুরস্ক অ্যাকচুয়ালি নেটোর যতগুলো দেশ আছে সবগুলো কে দিয়ে কিন্তু তুরস্ক চেষ্টা করছে ভারতকে কোণঠাসা করতে, যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনা না যায়। তো এই জিনিসগুলো আমি জানি না মানুষরা বুঝতে পারছে কিনা। ইটস ভেরি কনফিউজিং বাট ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এজ ওয়েল, কিন্তু এটা চোখ থাকতে হবে দেখার জন্য। জি জি, ধন্যবাদ। জনাব শেখ ফরিদ, আপনার কাছে এটা আসতে চাই। আপনি শুনলেন মানে মার্কিন সামরিক সরঞ্জাম কিনতে হবে চায়নাকে বাদ দিয়ে, তারপরে শুনলেন এই যে বিমান কিনতে হবে বোয়িং এর থেকে মার্কিন মানে বেসরকারি বিমান যেটা সেটা কিনতে হবে, এবং অলরেডি কিন্তু 26টা বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে, যেখানে একটা বিমান বাংলাদেশের বিমান একটা দেশের বিমান মিনিমাম পার ডে যদি 10 ঘন্টা চলে তাহলে সেটাকে বিজনেস ক্যাপাবল বলা হয় বা স্টেবিলিটি বলা হয়। সেখানে আমরা মাত্র চলি হলো 3.8 আওয়ার্স পার ডে। সেখানে কিভাবে আমরা আরো 26টা বিমানের অর্ডার দিতে বা চিন্তা করতে পারি, এটা এই যে একটা বিষয়। তারপর দেখেন এলএনজি, যেটা আমরা অবকাঠামোগত সক্ষমতা অর্জন করেছি, এখন আমেরিকা সেখানে নিতেছে এবং আমাদেরকে বেশি দামে কিনতে হবে, এবং গম, সয়াবিন তেল। তার মানে আমরা গোলামের চরম পর্যায়ে কি পৌঁছে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। মানে আমি যত আপনাদের আলোচনা শুনতেছি, আমি প্রথমে চেতনার এডিটর আতার ভাইকে আমি ধন্যবাদ জানাবো। আপনার যে আবিষ্কার, মানে আপনি একজন গবেষককে আবিষ্কার করেছেন আমাদের সামনে আনার জন্য, এজন্য প্রথমে আপনাকে ধন্যবাদ। আমি মনে করি আজ হোক কাল হোক আমাদের এই কথাগুলো, মানে আমাদের বলতে আমাদের চ্যানেলের মাধ্যমে ডক্টর প্রফেসর আরিফ খানের কথাগুলো জনগণের কাছে পৌঁছে যাবে বলে আমি বিশ্বাস করি, এবং আমিও বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এগুলো থেকে অনেক কিছু শিখবে। আপনি যে চুক্তিগুলো দেখালেন আমি অবাক হয়ে গেলাম। আমাকে গমটাও, মানে আমি কি কিনবো, আমি কি খাবো, তাও আরেকজনের প্রেসক্রিপশনে। এটা তো একটা শিশুও মানে না। শিশুও কিন্তু আজকাল মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। সে বলে আমি ওইটা খাবো, ওইটাই খাবো। সেই জায়গায় একটা স্টেট, একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ আমার মাতৃভূমি বাংলাদেশ, এই দেশটাকে এইভাবে একটি চুক্তির মাধ্যমে, মানে এটা তো যদি বলেন দাসত্ব, আমি তো তাও বিশ্বাস করি না। কারণ কেউ তার দাসের সাথে এরকম চুক্তি করে না যে তোকে আমি যা দিব তাই তুই খাবি। মাঝে মধ্যে অন্তত বলে তোরও যা মন চাই খাই আসিস। আমাদের গ্রামে কিন্তু কামলা বলে একটা কথা আছে, মন্ডল সপ্তাহের বেতন দেওয়ার পরও হাটের দিন বলে এই তুই 2টা টাকা রাখিস, তুই তোর যা মন চাই খাই আসিস। মন্ডল সপ্তাহ খাওয়াবি, তারপরও দেয়। কিন্তু এই চুক্তিতে তো আমাদের সেই চুক্তিও নাই। এই চুক্তিতে আমাদের কোনো স্বাধীনতাই নাই। আমাদের দেশ যে স্বাধীন আমি তো বুঝতেই পারতাছি না। আমি বুঝতে পারতাছি না। ইউকে থেকে আমাদের প্রফেসর সাহেব এগুলো দেখতেছেন, আর বাংলাদেশ থেকে যারা এই চুক্তিগুলো করেছেন তারা কি এটা জানেন না? তারা কি ডক্টর প্রফেসর আরিফ খানের মতো ডক্টরেট না? যারা আমাদের সচিব, তারা তো 5ম শ্রেণীর ছাত্র না। আমি বুঝতে পারতেছি না তারা এগুলো কেন না, বলেন না। এখন এরকম ডক্টর যদি হয়
ফরিদ ভাই, যে ডক্টর নিজের পাশাকে বেচা দিয়ে, সরি আমি খারাপ মানে উনি বেচা দিয়ে আসছে এক জায়গায়, উনি এই ডক্টর, উনি এই নোবেলের, উনি নোবেল পেয়েছেন ওনার নিজেকে সেল করে। উনি তো জেনুইন ভাবে নোবেল পায় না, উনি কি শান্তি আনছে পৃথিবীতে? অশান্তি ছাড়া কি জেনেছে? তো সে, যার যোগ্যতা নাই, সে তো নিজেই কনস্পিরেসি এটা করে আমেরিকার কাছে গোলাম বানানোর চেষ্টা করছে, আমাদের ধোঁকা দিচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে সচিব বা যে কর্মকর্তা এই তথ্যগুলো ফাঁস করেছেন। না হলে আমরা তো অন্ধকারে থাকতাম, আমরা এগুলো কথা বললে কেউ বিশ্বাস করতো না। প্রফেসর খান যদি এগুলো বলতো মানুষ হেসে উড়িয়ে দিত, বা সরকার ওই যে যেগুলো বললেন, এরা এরা আমাদের কণ্ঠকেও নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। আমি যা দেখলাম এই চুক্তিতে, আমাদের কণ্ঠকেও তারা নিয়ন্ত্রণ করতে চায়। রাইট। এটা তো ভাবতেই পারতেছি না। অথচ শুনলাম এরাই নাকি ফ্রিডম অফ ভয়েসের জন্য আন্দোলন করে, কাজ করে সারা পৃথিবী ব্যাপী। কিন্তু এখানে তো তারা ফ্রিডম অফ ভয়েসকেও কন্ট্রোল করে ফেলছে। জি, জি, এই ধন্যবাদ, বিষয়ে ধন্যবাদ প্রফেসর আরিফ তার গুরুত্বপূর্ণ মতামত এবং তথ্য এবং বিশ্লেষণ তুলে ধরার জন্য, এবং ধন্যবাদ জনাব শেখ ফরিদ আপনাদেরকে। আজকে এই এপিসোডটাই আমরা শেষ এপিসোড, এবং আমরা বলবো যে এটা আমরা একটা বিগ জব ডান করেছি। কারণ হচ্ছে যে এই তথ্যগুলো যে দেশপ্রেমিক কর্মকর্তা প্রকাশ করেছেন, এবং আমরা যে আজকে জাতির সামনে বিশ্লেষণ করে এই 6টা পর্ব হলো, এটা নিয়ে 6টা পর্ব হলো, 6টা পর্বতে আমরা তুলে ধরতে পেরেছি। কিন্তু আমরা সময়কে হয়তো নিয়ন্ত্রণ করতে পারিনি, টাইম লেগেছে, কারণ বিশ্লেষণ করতে আপনাকে সত্য জানাইতে হবে, আমরা সময় দিতে হবে। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সময় দেওয়ার জন্য, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি সর্বোচ্চ, এবং আমাদের বিশ্লেষণে অনেক সময় ভুল থাকতে পারে। তবে প্রফেসর আরিফ এবং যে বিশ্লেষণ করেছেন, আমি নো ডাউট যে এই তথ্যগুলোই সত্য, এবং এই কাহিনী, এই তথ্যের জন্য আজকে এই ঘটনা। আজকে দেখেন এই তথ্যের জন্য আজকে মাইলস্টোনে বিমান ঘটনা কিনা, এটা আমার এইটা প্রশ্ন থেকে যাবে। এই ঘটনার কারণে দেখেন আজকে বলতেছে শুল্কের জন্য বিমান কেনা, কিন্তু এই চুক্তি তো আগেই তো রেডি করা হয়েছে যে বিমান কিনতে হবে, গম কেনা, এলএনজি কেনা, এবং আমার রেশনের সোয়াবিন পর্যন্ত তাদেরকে কি কাছ থেকে কিনতে হবে। এইভাবে পুরো একটা গোলামে পরিণত হচ্ছি আমরা। বাংলাদেশের জনগণকে জিনিসটা যে অন্তত জানাতে এই কিছুটা যে জানাতে পেরেছি, সেই জন্য নিজেকে একটু কৃতার্থ, নিজেকে একটু কিছুটা হলে ধন্য মনে করছি এবং সার্থক মনে করছি। যাই হোক, আপনাদের দুইজনকে আমি আরো অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই শেষ পর্ব এখানে শেষ করলাম। এবং দর্শক, আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা পর্ব পুরো দেখবেন সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ।